বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দল আয়োজিত আজকের এই মনোজ্ঞ আলোচনা সভার সভাপতি তানজিন চৌধুরী লিলি, সভাপতি উত্তর জেলা মহিলা দল। উপস্থিত আছেন ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি জনাব অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন ভাই, ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব আবু ওহাব আকন্দ, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম ইনায়েতুল্লাহ কালাম স্যার, একমাত্র যুগ্ম আহ্বায়ক জনাব মোতাহার হোসেন তালুকদার, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব হাফেজ আজিজুল হক, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা। প্রথমে আমি জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার নিজের পক্ষ থেকে, আমার দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ কোনো কিছুই চিন্তা করা যায় না। সেই আলোকে আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছিলেন। মহিলা দলকে শুধুমাত্র একটি অলংকার হিসাবে নয়, মহিলা দলকে রাজনীতির ময়দানে পাকা খেলোয়াড় হিসাবে অর্থাৎ পাকা রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠা করার জন্য জিয়াউর রহমান অবদান রেখেছেন। সেই কারণে আপনারা দেখেছেন জাতীয়তাবাদী মহিলা দল শুধু বাংলাদেশের নয়, এই উপমহাদেশের একটি বৃহত্তম মহিলা সংগঠনে, নারী সংগঠনে পরিণত হয়েছে। মহিলা দল বাংলাদেশের মহিলাদের নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে যেরকম লড়াই করে, সেরকম দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য মহিলা দল লড়াই করেছে। বিগত ১৫ বছর এই মহিলা দলে আমাদের এই জাতীয় আন্দোলনে, এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও যে আন্দোলন, যেটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ডাক দিয়েছিলেন এবং তার পরবর্তীতে তারেক রহমান এই ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যে ডাক দিয়েছিলেন, এই আন্দোলনগুলিতে মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করেছে। তারা জেল খেটেছে, তারা হয়রানির শিকার হয়েছে এবং রাজপথে আমরা পুরুষরা যখন নামতে পারি নাই, আমাদেরকে যখন ফ্যাসিবাদ চরম দমন নিপীড়নের মধ্যে আটকে রেখেছিল, তখন মহিলারা সাহস নিয়ে রাস্তায় নেমেছে। আমাদের ভাইয়েরা যখন জেলে থেকেছে, এই মহিলা দল আমাদের ভাইদের বাড়িতে বাড়িতে গিয়ে বলতেন, আমাদের সেই জেলে থাকা নেতাদের আত্মীয় স্বজন, তাদের স্ত্রী পরিজনদের সাথে সাক্ষাৎ করেছে, তাদের সহযোগিতা করেছে। সেই কারণে মহিলা দলের গুরুত্ব অনেক অপরিসীম। আমি তাদেরকে অভিনন্দন জানাই। আজকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আজকে আমাদের মহিলা দলের ভূমিকা এবং কর্মকাণ্ড কিন্তু বেড়ে গিয়েছে। আজকে মহিলা দলকে সাধারণ মহিলাদের প্রতিনিধিত্ব করতে হবে, তাদের মনোভাবটা বুঝতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে তাদের যে চাহিদা সেটা শুনতে হবে এবং তা আমাদের দল, মূল দল বিএনপিকে অবহিত করতে হবে। তাহলেই আমাদের মূল দল বিএনপি এই সকল শ্রেণী পেশার মানুষের যে প্রতিনিধিত্ব করে, তার কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সঠিকভাবে সেই কাজটি, সেই কথাগুলো কাজে লাগাতে পারবে। সাধারণ মহিলাদের সেই বক্তব্য অনুধাবন করে আমরা আমাদের নীতি নির্ধারণ করতে পারবো, আমাদের নেতা তারেক রহমান তার নীতি নির্ধারণ করতে পারবো। আজকে দেখেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত মহিলা, বাংলাদেশে নয় সমসাময়িককালে সমগ্র বিশ্বে তিনি আজকে মজলুম একজন নারী নেত্রী, এটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, আওয়ামী ফ্যাসিবাদের কাছে মাথা নত করেন নাই। তিনি যদি একটু আওয়ামী ফ্যাসিবাদের সাথে আপোষ করতেন, শেখ হাসিনার সাথে যদি একটু আপোষ করতেন, তাহলে উনি আজকে ভালো থাকতে পারতেন। ওদেরকে জেলে যেতে হতো না, ওনার বিরুদ্ধে মামলা হতো না, ওনার চিকিৎসা চলতো, বিদেশে ভালো
ভালো চিকিৎসা করাতে পারতেন, কিন্তু তিনি সেই মৃত্যুকে আলিঙ্গন করে হলেও নিজের দুঃখ দুর্দশাকে মেনে নিলেও তিনি এই হাসিনা ফ্যাসিবাদের কাছে মাথা নত করেন নাই। তিনি যদি মাথা নত করতেন, দেশের গণতন্ত্র চিরতরে হারিয়ে যেত। আজকে আমরা মুক্ত বাতাসে কথা বলতে পারতাম না, অধিকার প্রতিষ্ঠার কথা বলতে পারতাম না। তারেক রহমান যে আজকে স্বপ্ন দেখছেন একটি ইনক্লুসিভ পজিটিভ বাংলাদেশ, যে বাংলাদেশে নারীদের অধিকার রক্ষা হবে, নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে, নারীরা আরো উন্নত জীবন যাপন করতে পারবে, সেইটা আমরা পেতাম না। সেই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি মহিলা হয়েও তিনি কিন্তু একাই লড়াই করেছেন ফ্যাসিবাদ হাসিনার বিরুদ্ধে এবং জয়ী হয়েছেন। হাসিনা তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে। বেগম খালেদা জিয়াকে হাসিনা এক কাপড়ে তার স্বামীর স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু আজকে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা শুধু তার বাড়ি থেকে বিতাড়িত হন নাই, দেশ থেকেও বিতাড়িত হয়েছেন। তিনি আজকে দিল্লিতে যে তিনি পালাতক জীবন যাপন করছেন। আজকে কোথায় তাকে যেতে হয়েছে? তার প্রভুর দেশে যেতে হয়েছে, তার প্রভুর দেশে যেতে হয়েছে, যেখানে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। এখানেই আওয়ামী রাজনীতির প্রভুত্ব, তারা সেখান থেকে কাজল উঠতে হবে। সেখানে বসে তিনি ষড়যন্ত্র করছেন। আজকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, এই ছাত্র গণ অভ্যুত্থানের বিরুদ্ধে, এবং তিনি আবার বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন দেখছেন। গত কয়েকদিন আগে আমরা ভারতীয় পত্রিকায় দেখেছি দিল্লিতে বসে শেখ হাসিনা নাকি বাংলাদেশে তার আমলে সুবিধা ভোগকারী শিল্প প্রতিষ্ঠান মালিকদের সাথে বৈঠক করে দুই হাতে হাজার হাজার কোটি টাকা তাদের কাছ থেকে নিচ্ছেন। কেন? বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে হবে, আগামী নির্বাচনকে নস্যাৎ করতে হবে, এই ছাত্র গণ অভ্যুত্থানের যে ফসল সেটাকে নস্যাৎ করতে হবে। সেই টাকার গরম উত্তাপ আমরা কিছু বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে ঝটিকার মিছিল হয়, মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হয়। আমার আজকে বলতে দ্বিধা নাই, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হয়ে গেল, সেই টাকার উত্তাপ কিনা সেটা আজকে আমাদের বের করতে হবে। আমরা বলতে চাই, আমরা ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধির সূতিকাগার। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় 90 গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় 24 গণ অভ্যুত্থানে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে আমাদের চিন্তা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় কিভাবে মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তার বিরোধীরা আজকে বিজয়ী হলো। বন্ধুগণ, এটা বিজয়ী নয়, এটা বিজয় নয়, এটা ছাত্র জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে, ছাত্র জনতার বিজয়কে কেড়ে নেওয়া হয়েছে। গভীর ষড়যন্ত্রের ফল হচ্ছে এই গতকালকে ডাকসু নির্বাচন, যেটা গতকালকে সেই গভীর ষড়যন্ত্র প্রতিফলিত হয়েছে ডাকসু নির্বাচনের এই ফলাফলের মধ্য দিয়ে। সেই ষড়যন্ত্রকে আমরা অনুমান করছিলাম, কিন্তু ধরতে পারি নাই, ব্যর্থ করে দিতে পারি নাই, নিয়ন্ত্রণ করতে পারি নাই। এখানেই আমাদের সীমাবদ্ধতা, এটা বাস্তবতা, এটা অস্বীকার আমি করব না। আমরা দেখেছি গতকালকে ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে, স্বৈরাচার এবং রাজাকার একাকার হয়ে গেছে। গণহত্যাকারী গণশত্রু আওয়ামী লীগ বিগত 15 বছরে তারা জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং তারা আঙ্গুল ধরে করাগাছ হয়েছে, লুটপাট করে দুর্নীতি করে আঙ্গুল ধরে করাগাছ হয়ে দেশে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় করেছে। ছাত্র গণ অভ্যুত্থানে নির্বিচারে নির্দয়ভাবে গুলি করে মানুষকে তারা হত্যা করেছে, তাদের হাত রক্তে রঞ্জিত। এই হাতে হাত মিলিয়েছে জামাত,
অবশ্যই সভ্যতা তাদের নতুন নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1986 সালে এই আওয়ামী লীগের সাথে হাতে হাত দিয়ে জামাত আরেক স্বৈরাচার এরশাদকে বৈধতা দিয়ে দিতে গিয়েছিল। আজকে সেই জামাত যাদের হাতে তাদের নেতার রক্ত, যারা 15 বছরে তাদের জামাতের নেতাদেরকে ফাঁসি দিতে দ্বিধা করে নাই, তাদের সাথে আজকে হাত মিলিয়েছে ক্ষমতার লোভে। ক্ষমতার লোভে আপনারা জানেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ গত 15 বছরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্দান্ত প্রতাপের সাথে তারা কাজ করেছে। সেখানে অন্য কোনো ছাত্র সংগঠনের কাজ করার সুযোগ ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্র দল কাজ করতে পারে নাই। অথচ এই জামাতের সহযোগী সংগঠন শিবির ছাত্রলীগের শরীরের সাথে বিলীন হয়ে গিয়ে সেখানে কাজ করেছে। ছাত্র শিবিরের নেতা 5ই আগস্টের আগে ছাত্রলীগের নেতা ছিলেন, 5ই আগস্টের পরে তারা ছাত্র শিবিরের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। তারা একটি গুপ্ত সংগঠন, কিন্তু ছাত্র দল বিএনপির ছাত্র সংগঠন তারা ছাত্রলীগের সাথে ন্যূনতম আপোষ করেন নাই। কারণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন, আমাদের নেতা তারেক রহমান আপোষহীন। আমরা যদি ছাত্রলীগের সাথে আপোষ করতাম তাহলে আমাদের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো অবস্থান করতে পারত। কিন্তু আমি বিশ্বাস করি ছাত্র শিবির কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে জয়লাভ করতে পারে না, এটা বাস্তবতা। এখানে গতকালকে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 80% ভোট কাস্ট হয়েছে, তাহলে ধরে দিতে হবে ছাত্রলীগের ভোটও কাস্ট হয়েছে। এই ছাত্রলীগের ভোট গেল কার পকেটে? এটা যদি আমরা সুনিপুণভাবে অনুসন্ধান করি তাহলে শিবিরের এই বিজয় কিভাবে হয়েছে আমরা এটা সহজেই অনুধাবন করতে পারব। এবং পাশাপাশি ইঞ্জিনিয়ারিংও হয়েছে। কেন ছাত্রলীগ আওয়ামী লীগ এই শিবিরকে ভোট দিয়েছে? কারণ এখানে একটা চক্রান্ত আছে। ওই যে দিল্লিতে বসে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা দিয়ে ষড়যন্ত্র করছে, তিনি দেশে ফিরে আসতে চান, আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে চান। সেই জন্য তিনি দেখেছেন বাংলাদেশের জনগণের আশ্রয় প্রশ্রয়ে ভোটে সেটা হবে না, সেই কারণে তাকে ষড়যন্ত্র করতে হচ্ছে দেখানোর জন্য যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হয়েছে, দক্ষিণপন্থীদের জয় জয়কার। সেই কারণে ডাকসু নির্বাচনে তারা সিদ্ধান্ত ভোট দিয়ে শিবিরকে জিতিয়ে এনেছে। তারা ভারতকে দেখাতে চায়, তারা আমেরিকাকে দেখাতে চায়, ইউরোপকে দেখাতে চায়, বহির্বিশ্বকে তারা দেখাতে চায় বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় বিএনপি এই দক্ষিণপন্থীদেরকে মোকাবেলা করতে পারবে না। অতএব আমাকে আবার বাংলাদেশে ফিরে যেতে তোমরা আমাকে সহায়তা করো। এই ষড়যন্ত্রের জাল শেখ হাসিনা সেখানে বুঝছেন, এই বুনতে গিয়ে তিনি কাউকে এই সুযোগটি দিয়েছেন। আজকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা বলতে চাই ছাত্র ছাত্রীদের স্বতঃস্ফূর্ত ভোটে যদি শিবির জিততো আমাদের কোনো আপত্তি নাই। আপনারা দেখেছেন গতকালকে ছাত্র শিবির প্যানেল ছাড়া ছাত্র দল সহ বাম সংগঠন সহ সকল প্যানেল এই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তারা এই নির্বাচনে যে এই জামাত কানা ভিসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পক্ষপাতিত্ব করেছে সেটা তারা উল্লেখ করেছে, এই ষড়যন্ত্রের কথা তারা বলেছে, ভোট কারচুপির কথা বলেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছে। হ্যাঁ, কেউ বয়কটও করেছে। হ্যাঁ, আমাদেরও কিছু দায় আছে। আমরা তাহলে এই জামাতখানা ভিসি এবং প্রশাসনের অধীনে কেন নির্বাচনে ছাত্রদল গেল, কেন অন্য সংগঠন গেল, সেটাও প্রশ্নের ব্যাপার। আমরা সবসময়
বলেছি নিরপেক্ষ নির্বাচনে আমরা যদি হেরেও যাই আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করা হয়, যে নির্বাচনে ফ্যাসিবাদ আর শিবির জামাত রাজাকাররা এক হয়ে যায়, সেই নির্বাচন কখনো সুষ্ঠু হতে পারে না। তারপরেও বলবো আজকে আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, এবং এই নির্বাচনটা বিএনপির জন্য একদিকে ভালো হয়েছে, আমাদের চোখ খুলে গেছে। আমি বক্তব্যের মাঝখানে বলেছিলাম এই যে ষড়যন্ত্রের ফল, এই ডাকসু নির্বাচনের রেজাল্ট আমরা অনুমান করতে পারছিলাম, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই, মোকাবেলা করতে পারি নাই। এখন আমাদের ওই দিকে চিন্তা করতে হবে, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের এই চিন্তাটি করতে হবে। আজকে মনে রাখতে হবে এই স্বৈরাচার এবং রাজাকাররা হাত মিলিয়েছে একে অপরের সাথে, এদের আমাদেরকে রাজপথে মোকাবেলা করতে হবে। জামাত শিবির একটা মুনাফের দল, তাদের নেতাকে যখন শেখ হাসিনা ফাঁসি দিয়েছে বিএনপি তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে সুরক্ষা দিয়েছিল। আজকে তারা সেগুলি বেমালুম ভুলে গিয়ে সেই তাদের নেতাদের ফাঁসি যাদেরকে দিয়েছিল তাদের সাথে হাত মিলিয়েছে, বিএনপি কথা ভুলে গিয়েছে। তারা বলে যে আওয়ামী লীগকে আমরা মাফ করে দিলাম, ভারতকে আমরা মাফ করে দিলাম, ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। বলেছিল না 5ই আগস্টের পরে জামাতের আমির, আজকে সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সে অশুভ আঘাত আসুন, আজকে এখান থেকে শিক্ষা দিয়ে আমরা আমাদের আত্মবিশ্লেষণ করি এবং ভবিষ্যতের চলার পথকে আমরা আরো কুসুমাস্তীর্ণ করি। আমরা এই যে তরুণ সমাজ আজকে একটা অশুভ শক্তির কালো থাবার মধ্যে পড়লো, এই অশুভ শক্তির কালো থাবা থেকে আমাদের ইয়াং জেনারেশন, যেটাকে জেনজি বলা হচ্ছে, তাদেরকে বের হয়ে আসতে হবে, বের করে আনতে হবে এবং গণতন্ত্র এবং সুশাসনের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে, মানবতার পক্ষে, বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার পক্ষে তাদেরকে সামিল করতে হবে। আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে, তাদের মনোভাবও আমাদেরকে বুঝতে হবে এবং সেটা আমাদেরকে ধারণ করে আমাদের রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেক এখানে সমাবেত হয়েছি। আমরা ঐক্যবদ্ধ হই এবং আগামী নির্বাচনে মহিলা দলের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরে ঘরে যেতে হবে। এই জামাত শিবির তারা ঘরে ঘরে গিয়ে গ্রামের সাধারণ মহিলাদেরকে বিভ্রান্ত করছে। তারা বলছে বিএনপি নাকি ইসলাম বিরোধী দল, বিএনপি নাকি ভারতের পক্ষের দল। কত বড় মিথ্যে কথা তারা বলে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। সংবিধানের 4 মূলনীতি, যেটা আওয়ামী লীগের আমলে একটা ছিল ধর্ম নিরপেক্ষতা, সেটা পরিবর্তন করে তিনি ধর্মীয় মূল্যবোধ এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন। তার দল, সেই দল কখনো ইসলাম বিরোধী হতে পারে না। এটা আপনাদেরকে গ্রামের মহিলাদেরকে বোঝাতে হবে। তারা বলে বিএনপি নাকি ভারতের পক্ষে হয়ে গেছে। আরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান যদি ভারতের সাথে একটু সমঝোতা করত, আজকে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হবে না, তারেক রহমানকে নির্বাচনে লন্ডনে থাকতে হয় না। এই বোঝাতে হবে, বলতে হবে এবং ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হবে। আমি আশা করি এই জাতীয়তাবাদী মহিলা দলের নেতা কর্মীদের এটাই হচ্ছে আশু করণীয়। এই আশু করণীয়